हेलो स्टूडेंट, आई एम गोविंद। वेलकम टू जीएस एकेडमी। स्टूडेंट, आज तुम्हादेरके आगामी 16 এবং 17 তারিখে যে ফুড এসআই এর एग्जाम রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিছু তোমাদেরকে অঙ্ক করে দেখাবো, যেগুলো তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো। এই ধরনেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। তো এই সিরিজটা ক্রমাগত চলতেই থাকবে। তো আজকে তার প্রথম ক্লাস। ক্লাসের শেষে তোমরা অবশ্যই ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং যদি আরও অনেক কোশ্চেন তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেগুলো কিন্তু তোমরা লিখে জানাবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আজকে আমি শুরু করছি। কি বলছে দেখো, একজন গাড়ি ব্যবসায়ী দুটি মোটর গাড়ির প্রতিটি 38,295 টাকায় বিক্রি করে। প্রথম গাড়িটি বিক্রি করে 15% লাভ হয়, আর দ্বিতীয় গাড়িটি বিক্রি করে তার 7.5% কি হয়, ক্ষতি হয়, তাই বলেছে। তাহলে গাড়ি দুটো বিক্রি করে তার মোট লাভ কত হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো এই অঙ্কটা তোমরা সকলেই পজ করে নিজে নিজে করবার একটু চেষ্টা করবে, দেখবে যে তোমাদের উত্তর এখানে তো অ্যান্সার কি দাগানোই রয়েছে, তোমাদের উত্তর 1890 এর সাথে মিলছে কিনা, জাস্ট এটা একটু দেখবে, ঠিক আছে? অবশ্যই। তো আমি শুরু করছি কোশ্চেনটা সলিউশন করার। তো দেখো, প্রথম লাইনটা আমি এই অঙ্কটার পড়ে বুঝতে পেরেছি যে গাড়ি ব্যবসায়ী কিন্তু দুটো মোটর গাড়ি বিক্রি করেছে, এবং তার প্রত্যেকটার দাম কত, 38,295 টাকা। দাম নয়, বিক্রয় মূল্য। এই দেখো, এত টাকায় কি করে বলেছে, বিক্রি করে বলেছে। এত টাকায় কি করে বলেছে, বিক্রি করে বলেছে। তার জন্য আমি কি বলবো, দুটোরই সেল প্রাইস সমান, দুটোরই সেল প্রাইস সমান। আচ্ছা, তাহলে দুটো গাড়ি, তাহলে 1 নম্বর গাড়ি এইটা, আর এইটা হলো 2 নম্বর গাড়ি হিসাবে লিখলাম, ঠিক আছে? 2 নম্বর গাড়ি। তো 1 নম্বর গাড়ি কিনেছিল কততে আর বিক্রি করেছিল কততে সেটা আমরা জাস্ট দেখব, ঠিক আছে? আচ্ছা, পার্সেন্টেজ ভেঙে অঙ্কগুলো করবে। তো প্রথম গাড়িটাতে দেখো 15% লাভ হয়েছে, 15% লাভ হয়েছে বলে দিয়েছে। আর 15কে ভাঙলে তোমরা প্রত্যেকেই জানো 3 5 15 আর 5 20 100, তাই তো? পার্সেন্ট ভাঙা মানে কি, 100 দিয়ে ভাগ দিয়ে 15/100কে কাটাকুটি করলে 3 5 15 আর 5 20 100, লাভ মানে 20-তে 3 লাভ, তাই বলে প্লাস চিহ্ন দিলাম। আর দ্বিতীয় যে গাড়িটা রয়েছে সেখানে দেখো 7.5% কি, 7.5% ক্ষতি, কিন্তু 7.5% কি ক্ষতি। আর 7.5% ক্ষতি মানে দেখো 15%-এরই হাফ না 7.5%, তাহলে যেটা 3/20 ছিল, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো 3/40। কেন? কেননা ওটার হাফ, যেহেতু দেখো হাফ করে দিয়েছি। আর মাইনাস চিহ্নটা কেন লিখলাম, যেহেতু ক্ষতি তার জন্য। তাহলে দেখো ভালো করে বোঝো এবার, প্রথম গাড়িটা 20 টাকায় কিনে 3 টাকা লাভে বিক্রি করা হয়েছে। তার মানে তুমি বলে 20 টাকার গাড়ি 3 টাকা লাভে, অর্থাৎ 23 টাকায় কিন্তু বিক্রি করা হয়েছে। আচ্ছা চলো, দ্বিতীয় গাড়িটার কথা বলছে কি, দ্বিতীয় গাড়িটা দেখো 40 টাকায় কিনে 3 টাকা ক্ষতিতে বিক্রি করেছে। 3 টাকা ক্ষতি মানে 37-এ কিন্তু বিক্রি করেছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে আউটকাম হিসাবে পেলাম। তো এইবার যেহেতু আমরা প্রথম লাইন পড়েই বুঝেছিলাম যে গাড়ি দুটোর কি সেল প্রাইস সমান, তাহলে তুমি এখন কি করবে, এদের সেল প্রাইস সমান করবে। দেখো এর সেল প্রাইস তো 23 আর এরটার কত 37, তাহলে এর 37 এখানে গুণ করে দাও, সমান হয়ে যাবে। আর ওর 23টা এখানে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে দুটোরই বিক্রয় মূল্য সমান পেয়ে গেলাম, এবং সেই সমান বিক্রয় মূল্যটা কত, তুমি বলবে দাদা 23 গুণ 37 ইউনিট হলো দুটোরই বিক্রয় মূল্য। আর যার ভ্যালু বলে দিয়েছে দেখো 38,295 টাকা, ঠিক? তাহলে তুমি 23 দিয়ে এবার এটাকে কাটতে পারো, বা 37 দিয়েও কাটতে পারো। আচ্ছা, 37 দিয়ে যদি আমি কাটি এখানে, তাহলে দেখবো যে এখানে 37 অক্ষে 37 পড়ে থাকছে হলো 129 নামাতে গেলে একটা শূন্য নিতে হবে। তাহলে 37 দিয়ে মোটামুটি 3 বাদ যায়, আর লাস্টে যেহেতু 5-এর ইউনিট ডিজিট আছে তাহলে 3 বাদ যাবে, তো না 4 বাদ যাবে, 4 3 4 12, না বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বাদ যাবে, লাস্টে যেহেতু 5 আছে ইউনিট ডিজিট 5-এ মিলবেই কনফার্ম। হ্যাঁ, তাহলে 1035। আর 23 দিয়ে যদি কাটি, 23 দিয়ে যদি কাটি, দেখো 23 দুগুণে 46, 3 23 69, 4 23
হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, আর যেহেতু লাস্টে ইউনিট ডিজিট 5 আছে তাহলে হলো 45 লিখে দেবে ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম, 1 ইউনিট ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 45 টাকা। কিন্তু আমাকে কত ইউনিট বের করতে হবে সেটা তো আগে জানতে হবে। আচ্ছা, আমাদের বের করতে হবে কত, সে কি সেটা একটু দেখে নিই। মোট লাভ কি বের করতে হবে ভাই, মোট লাভ আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমটাই বলো তো লাভ কত ছিল, 3, কিন্তু সেটা কি আর 3 আছে? এখানে কত দিয়ে গুণ করেছিলে, 37 দিয়ে গুণ করেছিলে না? তাহলে তুমি বলে প্রথমটাই কিন্তু 3 লাভ ছিল আমার ভিত্তিতে, যখন কিনা 20 আর 3 23 লিখেছিলাম, কিন্তু সে তো 37 দিয়ে গুণ হয়ে গেছে দুটোর দিকেই। তাহলে আমি বলবো 3 গুণ 37 প্রথমটাই লাভ হয়েছে, ঠিক। আর পরেরটা ক্ষতি হয়েছে, তাহলে বিয়োগ করলেই আমি পেয়ে যাব। আচ্ছা, পরেরটা কত ক্ষতি হয়েছে দেখছিলাম, এই যে 3 টাকা ক্ষতি হয়েছিল, কিন্তু এটা কি আর 3 আছে না? এখানেও তুমি বলবে দাদা 23 দিয়ে তো গুণ হয়ে গেছে, তাহলে তুমি বলবে এখানে 3 গুণ 23 হলো আমার ক্ষতি হয়ে গেছে, 3 গুণ 23। তাহলে আমি যদি 3 কমন নিই তাহলে 37 মাইনাস 23 কত হয়, বিয়োগ করলে 14 হয়। তাহলে তুমি বলবে 3 গুণ 14 অর্থাৎ 42 ইউনিট তোমার কি হয়েছে, 42 ইউনিট আমার এখানে লাভ হয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যেখানে 45, তাহলে 42 ইউনিট ভাই কত বলো, 42 গুণ 45, তাই না? 42 গুণ 45, যে 42 গুণ 45 করলে লাস্টে কোনটা হতে পারে, এখানে এটা গুণটা করে দেখবে, এখানে গুণটা করলে তোমার এটা গুণটা দেখো, তোমার তো এখানে যেহেতু অপশন দাগানো রয়েছে 1890, কিন্তু তোমার তো অপশন তো থাকবে না দাগানো না পরীক্ষার সময়, তো তুমি এই গুণটা কি করবে তখন? মোটেও করবে না। দেখো গুণ করতে পারো সহজেই গুণ, কিন্তু তবু আমি বলছি 45-এর মধ্যে ভাই কি আছে, 9 আছে না? আর 9 দিয়ে কাটতে গেলে তার ডিজিট সাম কিন্তু 9 দিয়ে কাটে, তাই তো? 9 কে 9 দিয়ে কাটে, 8 আর 1 এর 9, এটাও কেটে যাবে 9 দিয়ে, তাহলে আমার বি উত্তর হবে। কিন্তু কোনো জায়গায় দেখো ডিজিট সাম 9 বানাতে পারবে না। আর দেখো এখানে 9 9 কাটবে, কিন্তু 3 কে তো 9 দিয়ে কাটে না। আর এখানে দেখো 8 আর 1 এর 9 হয়ে যাবে, কিন্তু 7 কে তো 9 দিয়ে কাটে না। এখানে 9 কে 9 দিয়ে কাটবে, কিন্তু 5 আর 1 এর 6 কে তো 9 দিয়ে কাটে না। তাহলে আমি বুঝতেই পারছি যে 42 গুণ 45 করলে কত হবে, 1890। আশা করি তোমরা আমার লজিকটা বুঝতে পেরেছো, গুণ না করেও কিভাবে অঙ্কের আনসারটা করে দেওয়া যেত। এইভাবেই কিন্তু করতে হবে, যেহেতু 50টা অঙ্ক তোমাকে কিন্তু করতে হবে, সুতরাং একটু হলেও স্পিড তো রাখতেই হবে তোমাকে, আর সেটা এইভাবেই একমাত্র সম্ভব। 2 দাগের কোশ্চেনটা কি বলছে ভাই, বলছে যে এর আয় বি এর আয়ের 2/3 অংশ। চলো এর আয় কি বলছে, বি এর আয়ের 2/3 অংশ। তাহলে এর আয় বি এর আয়ের 2/3 অংশ, তাহলে একটু আয় আমি লিখে নিই, আস্তে আস্তে একটু করি বুঝে বুঝে। আয় কত লিখবো, এ আর বি, তাই তো? দুজনের কথা বলেছে, তাহলে এ আর বি এর আয় বলেছে 2/3 অংশ, তার মানে এইদিকে যদি 2 হয় ওটা হবে 3। এই নিচেরটা সবসময় যার সাপেক্ষে বলে তার হয়। দেখো এখানে বি এর সাপেক্ষে বলেছে না, তাহলে নিচেরটা বি এর হবে আর উপরেরটা এ এর হবে। যেমন কিনা তার পরের লাইনেই দেখো আবার বলেছে এর ব্যয় কার সাপেক্ষে, বি এর ব্যয়ের 3/4 অংশ। তাহলে এবার আমি যদি ব্যয়টা লিখতে চাই, তাহলে তোমরাই বলো ব্যয়টা কত হবে। তাহলে তুমি বলে ব্যয় হবে এর হবে 3 আর বি এর হবে কত, 4। বেশ, এটুকু বুঝলে। এবার পরে গিয়ে দেখো বি এর আয়ের 1/3 অংশ এ এর ব্যয়ের সমান হয়, একটা সম্পর্ক দিয়েছে। কি সম্পর্ক, বি এর আয়ের সাথে এ এর ব্যয়ের সম্পর্ক দিয়েছে। বেশ, তাহলে এই সম্পর্কটা যখন আমি তৈরি করব তার আগে একটা আমি কাজ করি। আয় তো একটা ভিন্ন জিনিস আর ব্যয় তো পুরোপুরি আরেকটা ভিন্ন জিনিস। তাহলে এই যে অনুপাতটা যেটা আমি পেয়েছি সেটা আমি কি বলতে পারি, এটাকে আমি এক্স দিয়ে ধরে নিলাম আর এদের অনুপাতটাকে ওয়াই দিয়ে ধরে নিলাম, 3y আর একটা কি 4y। এইবার যে সম্পর্কটা দিয়েছে সেইটা আমি সুন্দরভাবে লিখব। দেখো কি বলছে, বি এর আয়, আচ্ছা দেখছো তো সেকেন্ড লাইন নিশ্চয়ই সবাই, বি এর আয়, আচ্ছা বি এর আয়টা কত, 3x না? তাহলে তুমি বলবে 3x। বি এর আয়ের কত অংশ, 1/3 অংশ, তাহলে 1/3 দিয়ে গুণ করে দাও। আচ্ছা এইটাই নাকি সমান হবে এ এর ব্যয়, আচ্ছা এর ব্যয় কত, 3y না? এই যে এর ব্যয় কত, 3y, তাহলে তার সাথে সমান হবে, এই অনুযায়ী আমি লিখে দিলাম। তাহলে এই 3 আর এই 3 যদি কাটে, x আর ওদিককার y যদি নিচে আনি, ওইদিকে উপরে অলরেডি 3 আছে আর এদিকে কিছু নেই, মানে নিচে মনে করো 1 আছে, ঠিক আছে?
নিচে মনে করো 1 আছে, তাহলে x এর মান ভাই আমি কি পেলাম 3 আর y এর মান আমি কি পেলাম 1 পেলাম। তাহলে সেই অনুযায়ী i গুলোকে এবার লেখার চেষ্টা করি। x এর মান যেহেতু 3, তাহলে তুমি বলবে 2x মানে 3 দুগুণী 6 হলো i, আর আর ওর কত হবে 3 তিরিকে 9i, আর যেহেতু y এর মান 1 তাহলে 3 অক্ষে 3 হলো ব্যয়, আর ওর ব্যয় কত, ওর ব্যয় 4 অক্ষে 4, তাহলে i হলো উপরেরটা আর ব্যয় কি নিচেরটা। i থেকে ব্যয় বাদ দিলেই কি বেরোয়, তোমরা সকলেই জানো i থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় বেরোয়, তাই তো। তাহলে সঞ্চয় 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, আর 9 থেকে 4 বাদ দিলে 5 হবে, তাহলে 3:5 অর্থাৎ অপশন 3 হলো এখানে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি 3 নাম্বার কোশ্চেন। ক্রমিক 4টি বিজোড় সংখ্যার যোগফল 208, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে কি বোঝায়? ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 এদেরকে বোঝায়, মানে পরপর সংখ্যা, তাই তো। আর এখানে কিন্তু পরপর করলে হবে না, বিজোড় সংখ্যাই নিতে হবে। আচ্ছা, বিজোড় সংখ্যা যদি দেখি, তার মানে মনে করো 3 যদি নিই, পরেরটা নিশ্চয়ই 5 হবে, তারপরটা নিশ্চয়ই 7 হবে। আচ্ছা, এদের মধ্যে গ্যাপগুলো যদি তুমি একটু দেখো, পরপর ক্রমিক সংখ্যার গ্যাপ কিন্তু 2 2 করে হয়, তাই না। তাহলে পরপর 4টে ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে একটা যদি x হয়, তারপর একটা x+2 হবে। কেন 2 করে বাড়ছে বুঝতেই পারছো, আমি একটু আগে দেখিয়েছিলাম 2 2 করে গ্যাপ হবে। তারপর একটা নিশ্চয়ই x+4 হবে, আরো 2 বেশি। তারপর একটা নিশ্চয়ই x+ কত হবে, তারপর একটা x+6 হবে। তো এদেরই কি বলেছে যোগফল, তাহলে এদের সব কটা যদি যোগ করি, তাহলে তুমি বলো কটা x পাবো, x আমি পাবো 4টে 4x, আর বাকিগুলোকে যোগ করলে 4 আর 2 6, আর 6 কত পাবো 12। এদের সবই যোগফল বলে দিয়েছে 208। তাহলে 4x = 12 যদি বাদ যায়, তুমি বলবে 196 হবে। 4 দিয়ে কাটলে 4 দিয়ে 4 4 16, 4 9 36, তাহলে x = কত 49। আর বলছে যে বৃহত্তম সংখ্যা কি বের করতে হবে, বৃহত্তম। আচ্ছা, বৃহত্তম মানে সবচেয়ে বড়টা x+6, তাহলে x+6 এর মানটা কত হবে 49 যোগ 6 মানে হলো 55। আচ্ছা, 55 আমার কোথায় অপশন রয়েছে, অপশন 1 হলো এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো, এটা সূচকের একটা অঙ্ক দিয়েছে, যে সূচকের অঙ্কটা কিভাবে করবে তোমরা একটু দেখো। বলছে x এর মান বের করতে হবে, যে এখানে x নাকি পাওয়ারে আছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার x আছে বুঝলাম, কিন্তু পরেরটা দেখো 4 টু দি পাওয়ার 12 আছে। 4 টু দি পাওয়ার 12, আচ্ছা 4 কে তুমি কি লিখতে পারো, 4 কে তুমি লিখতে পারো 2 এর স্কয়ার না, দুটো 2 না, 2 দুগুণী 4। তাহলে 4 এর মাথায় আছে 12, তাহলে 4 এর মাথায় যদি 12 থাকে, তাহলে তুমি বলবে সেইটাই নাকি 2 এর স্কয়ারের মাথায় নিশ্চয়ই 12, আর 12 দুগুণী তাহলে কত হয়ে যাবে, একবারে 24 হয়ে যাবে। তাহলে আমি এই যে 4 এর মাথায় যে 12, এটাকে আমি একবারে 2 এর মাথায় কি লিখে দিচ্ছি 24 লিখে দিচ্ছি, ঠিক আছে। গুণ লিখবো 8 এর কিউব। আচ্ছা, 8 মানে কি, 8 মানে তুমি বলবো দাদা 3টে 2, 3টে 2 মানে তো 8, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3টে 2, আর 8 এর মাথায় ছিল কত কিউব, তাহলে এর মাথাতেও কত হয়ে যাবে কিউব হয়ে যাবে। তাহলে 3 তিরিকে কত, 2 এর মাথায় 9, তাহলে আমি একবারেই লিখে দিচ্ছি এখানে 2 এর মাথায় 9, কেননা সবকটার বেস সেম করতে হবে এই ধরনের সূচকের অঙ্কে। মনে থাকবে আশা করি, বেস মানে এই যে নিচে যেটা বসে থাকে একে সমান করতে হবে। যেমন 16, এবার দেখো 16 টু দি পাওয়ার 11 লেখা রয়েছে, তাহলে 16কেও তোমাকে 2 এর আকারেই নিশ্চয়ই ভাঙতে হবে। তাহলে 2 কতগুলো 2তে 16 হয়, 2 হলো কতগুলো 2তে, 4টে 2তে 16 হয়, কিন্তু 16 মাথায় ছিল কত 11, তাহলে তুমি বলবে এইটার মাথাতেও 11 হয়ে যাবে, তাহলে 4 11 44, 2 এর মাথায় কত হয়ে গেল 44, তাহলে এই দিকে আমি লিখবো 2 এর মাথায় 44। আচ্ছা, তোমরা সূচকের একটা নিশ্চয়ই প্রপার্টি জানো, মনে করো 2 এর মাথায় 3 গুণ 2 এর মাথায় 4, এটা গুণ করলে কি হয় জানো, এটা গুণ করলে হয় 2 এর মাথায় 7, অর্থাৎ 2 এর মাথায় 7 কি করে হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এই কথাটা মনে রাখবে তোমরাও। তাহলে তুমি বলবে 2 এর মাথায় x যোগ 24 যোগ কত 9, তাই তো, এখানে সব কটা যোগ হয়ে যাবে, আর এখানে 2 এর মাথায় কত 44 লিখবে। আচ্ছা, এরও বেস 2, এরও বেস 2, তাহলে পাওয়ারগুলো সমান নিশ্চয়, দুদিকে যেহেতু সমান চিহ্ন দেওয়া রয়েছে,
তাহলে আমি বলবো পাওয়ারগুলো সমান, অর্থাৎ এক্স যোগ 24 আর 9 কত হয় ভাই? 24 আর 9 হয় 33 ইজ ইকুয়াল টু 44। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান 33 বাদ গেলে হবে 11, অর্থাৎ অপশন সি হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে কি বলছে? 5 দাগের অঙ্কে যথাক্রমে 2, 4, 6, 8 সেকেন্ডের ব্যবধানে 4টি ঘন্টা বাজে। দুপুর 12টায় তারা একসাথে বাজে। দুপুর 12টায় তাদের বাজা বাদ দিয়ে পরবর্তী 50 মিনিটের মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে? আচ্ছা, কিন্তু 12টা 50-এরটা সহ বলছে, 50 মিনিটের মধ্যে কতবার একসাথে বাজবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, মনে করো ব্যাপারটা হচ্ছে কি, একটা 2 সেকেন্ড পরে বাজে, একটা 4 সেকেন্ড পরে বাজে, একটা 6 সেকেন্ড পরে বাজে, একটা 8 সেকেন্ড পরে বাজে। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু বাজছে না, কিন্তু 2 দেখতে পাচ্ছ, এটাই 4, একটাই 6, একটাই 8। আচ্ছা, এরা এই যে একটা সময় আছে যে সময় ঢং ঢং করে সবাই একসাথে বেজেছে, কিন্তু পরে কিছু সময় পরে কি এইটা বেজে গেল, তারপরে কিছু সময় পরে এটা বাজলো, তারপরে কিছু সময় পরে এটা বাজলো, তারপরে কিছু সময় পরে এটা বাজলো। তাহলে এইরকম ভাবে ভাই কন্টিনিউয়াস আর বাজছে না একসাথে সবাই মিলে, কিন্তু কখন আবার একসাথে সবাই মিলে বাজবে? এদের লসাগু সময় পর, এদের কত? লসাগু। আচ্ছা, লসাগু সময় পরে তাহলে তোমরা বলছো একসাথে বাজবে। লসাগু কত হবে একটু দেখে নি। 2, 4, 6, 8-এর লসাগু যদি করতে হয় তাহলে 8 আগে লিখে নেবে, 6-এর মধ্যে 3 আছে, আর কিছু নেই, তাহলে 3 8 24 সেকেন্ড। আচ্ছা, লসাগু তোমরা এক লাইনে করতে পারো কিনা জানি না, একটু বড় লসাগু হলে আমি তোমাকে দেখিয়ে দেবো। লসাগু করার নিয়ম হলো সবচেয়ে বড় সংখ্যাটা আগে লেখো, 8, 8-এর মধ্যে যেহেতু 2, 4 দুজনেই ঢুকে যাচ্ছে, 6-এর উপরে রইলো, তাহলে 6-এর মধ্যে 2 ঢুকে যাচ্ছে, আর 8-এর মধ্যে কিন্তু 3 পড়ে থাকছে, তাই 3 লিখে দিলাম, 3 8 24। এর জন্য তোমাকে ওই সিঁড়ি ভাঙানোর কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে 24 সেকেন্ডে যদি 24 সেকেন্ড পরে যদি একসাথে ঢং করে বাজে সবাই মিলে একসাথে, তাহলে 50 মিনিটের মধ্যে কতবার বাজবে? তাহলে 50 মিনিট তুমি বলবে 50 মিনিট অ্যাকচুয়ালি কত সেকেন্ড দেখে নিই, 50 গুণ 60 সেকেন্ড না, এর আর 24 সেকেন্ড পরে একসাথে সবাই বাজে, তাহলে কতবার বাজবে? 24 দিয়ে ভাগ করে দাও। 24 দিয়ে ভাগ করলে এখানে তোমার হবে 4 ছক 24, আর আচ্ছা 4 ছক 24, 4 15 60, বেশ 3 দিয়ে 3 দুগুণী 6, 3 5 15। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটলে 25 দুগুণী 50, সরি 25 দুগুণী 50, 2 দিয়ে কাটলে, তাহলে 5 25 কত হবে? 125, তাই তো? 125 বার বাজবে। আচ্ছা, তাহলে এই 50 সেকেন্ডে তারা কতবার বাজবে? তোমার উত্তর হবে 125 বার। আচ্ছা, বলছে যে 12টা 50-এ তো যখন একবার সবাই মিলে বাজবে, ওটাকে কিন্তু ধরতে বলেছিল, তাহলে ওটা কিন্তু সহ বলেছে। আর যদি এই কথাটা না বলতো না, এই যে যদি ডাইরেক্ট শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা কথা, স্পেশাল কথা বলে রাখছি, তারা 12টায় একসাথে বাজে এই কথাটা বলবে, আর 50 মিনিটের মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে কিন্তু উত্তর 126 হয়ে যাবে। তখন কিন্তু বলে দেয়া থাকবে না যে প্রথমটাকে বাদ দাও, তাদের ওই 12টায় বাজাটা বাদ দাও, এসব কিছু বলে দেয়া থাকবে না, তখন কিন্তু উত্তর তোমার 126 নিতে হবে, এটা একটু খেয়াল থাকে জানো ভাই। আচ্ছা, চলো 7 দাগের কোশ্চেনটা দেখে নাও। 7 দাগের কোশ্চেন কি বলছে? 45 জন লোক 16 দিনে একটি কাজ করতে পারে। কাজ শুরু হওয়ার 6 দিন পর আরো 30 জন লোক কিন্তু কাজে যোগ দিল। এখন বাকি কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে তুমি বুঝতেই পারছো, এই যে কাজটা রয়েছে সেটা হলো 45 জনের কাজ আছে, 16 দিনের কাজ আছে, ঠিক আছে? 16 দিনের কাজ আছে, কিন্তু এরা নাকি কাজ করেছে। কাজ কয়দিন করেছে? 6 দিন করেছে। তাহলে এর মধ্যে 6 দিন যদি কাজ হয়ে যায়, তাহলে কত দিনের কাজ পড়ে আছে? 10 দিনের। তাহলে তুমি বলবে 45 গুণ 10 কাজ কিন্তু তোমার পড়ে আছে। এই কাজটা তোমাকে নাকি করতে হবে যেখানে নাকি 30 জন লোক তোমার কাজে যোগ দিয়েছে আরো। তাহলে 45 তো ছিলই, তাহলে 30 জন যদি যোগ দেয়, তাহলে 45 আর 30 কত হবে? 75 জন হয়ে যাবে। আর ধরে নি x দিন তখন লাগবে। তাহলে যেটা 10 দিনের কাজ ছিল সেটা আর ধরে নি x দিন করবে। তাহলে 15 দিয়ে কাটি, 3 15 45, আর 5 15 75, 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, তাহলে x এর মান কত হলো? 3 দুগুণী 6 হলো। তাহলে আর কতদিন তারা একসাথে কাজ করবে? আমি অপশন ডি তে টিক মেরে চলে যাব, 6 দিনে
বাকি কাজটা ওরা এই যে বলেছে বাকি কাজটি কতদিনে সম্পন্ন করবে। আচ্ছা চলে আসি তার পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নাও। এ বি ও সি যথাক্রমে 800, 700 আর 900 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পরে এ আরো 300 টাকা দিল। বছরের শেষে মোট 300 টাকা লাভ হয়েছে। সি 108 টাকা লভ্যাংশ পেয়েছে। আর এ 300 টাকা কত মাস পরে দিয়েছিল সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা তোমরা এই যে অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা থিওরি আছে, এটা আশা করি সবাই জানো, যে প্রফিট বা লাভ্যাংশ যেটা আছে, প্রফিট যেটা বা লাভ যেটা, হ্যাঁ, সেই লাভটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এই লাভটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক, তুমি কত মূলধন রেখেছো, কত মূলধন রেখেছো, আর কত সময়ের জন্য রেখেছো। কোন একটা ব্যবসায় কেউ মনে করো পরে এসেছে, সে বেশি লাভ নিয়ে নিশ্চয়ই যেতে পারবে না, তার জন্য সময়টাও খুব গুরুত্বপূর্ণ। আর যে বেশি টাকা দিয়েছে সে নিশ্চয়ই বেশি লাভ নিয়ে যাবে, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে লাভ্যাংশ কি দুটোর সাথে সমানুপাতিক, মূলধন গুণ সময়ের উপর ডিপেন্ড করে। তাহলে এইখানে অঙ্কটা যদি তুমি দেখো, এ বি আর সি তিনজন ব্যক্তি আছে। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা কিন্তু পজ করে করে একবার নিজে নিজে করছো, কিন্তু এটা আমি মানে ধরে নিচ্ছি। তো এবার দেখো, এ কত টাকা দিয়েছে, 800 দিয়েছে, বেশ। বি কত দিয়েছে, 700 দিয়েছে। আর সি কত দিয়েছে, 900, বেশ, এটা তো বুঝলাম। এবার বলছে এ নাকি আরো 300 টাকা দিয়েছে, এ আরো 300 টাকা দিয়েছে। আচ্ছা এদের যে এই যে ডিস্ট্রিবিউশনটা, তাদের মধ্যে সবার মধ্যে দেখো 200 টাকা কিন্তু, দুটো শূন্য কিন্তু কি কমন আছে, এই দুটো শূন্য সবার মধ্যে কেটে দিতে পারি না। আচ্ছা এইবার কি বলছে দেখো, বি এর যে বি কিন্তু টাকা দিইনি, শুধু এই আবার 300 টাকা দিয়েছে কিছু মাস পরেই। তাহলে বির টাকাটা নিশ্চয়ই পুরো বছর খেটেছে, অর্থাৎ 12 মাসই খেটেছে। সি এর টাকাও নিশ্চয়ই পুরো 12 মাস খেটেছে। আচ্ছা এর যে এই যে 8 টাকাটা কতদিন খেটেছে তা তো আমি জানি না, 8 হয়ে গেছে। আর এই 3 টাকাটা যেটা, আচ্ছা 3 টাকাটা যেটা 300 টাকা যেটা দিয়েছে, ওটা তো 800-র উপরে দিয়েছে, 800-র পরে গিয়ে দিয়েছে না, 800 তো ছিলই, আরো 300 দিয়েছে, মানে মোদ্দা কথা 1100 টাকা কিন্তু খেটেছে। তাহলে ভাই এইটুকু তো বুঝতেই পারছো, এখানে তো এই 800 টাকাটা তো 12 মাস খাটবেই, কিন্তু এই যে 300 টাকাটা এটা কিন্তু পুরোপুরি 12 মাস খাটবে না, কেননা এটা পরে গিয়ে দেওয়া হয়েছে। তাহলে ধরে নিই আমি এটা এক্স মাস খাটবে। কত মাস খাটবে, এক্স মাস খাটবে মনে করো। তাহলে এদের মধ্যে যদি কাটাকুটি তুমি করো, বা দরকার নেই, তুমি এখানে দেখো লাভ্যাংশ হিসাবে সি কত পেয়েছে ভাই, লাভ্যাংশ হিসাবে সি পেয়েছে 108 টাকা। তাহলে সি এর লাভ্যাংশ যদি আমি দেখি 9 বারং কত হয়, 9 বারং গুণ করলে ডাইরেক্ট 108 হয়ে যায়। আচ্ছা সি এর লাভ্যাংশ যদি 108 হয়, তাহলে তুমি ডাইরেক্ট বলবে 7 বারং 84 কার লাভ, 84 বলবে হলো বি এর লাভ। ঠিক আছে, 7 বারং 84 বি এর লাভ। আচ্ছা বছরের শেষে মোট লাভ কত, মোট লাভও নাকি বলে দিয়েছে কত, 300 টাকা। তাহলে 300 টাকার মধ্যে, 300 টাকার মধ্যে একটু যদি তুমি লক্ষ্য করো, বি আর সি কত কত পেয়ে গেল, 84 আর 108 যোগ করলে হয় 192। তাহলে 192 বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাব 108 টাকা, না ভাই, এখানে বাদ দিলে হবে 108 টাকা। সেই 108 টাকার মধ্যে এ দেখো 8 বারং 96 টাকা, আর এইখানে 3x, এই মোট এত লাভ্যাংশ পেয়ে যেত। তাহলে 96 যোগ 3x, তাহলে লিখে দিই 96 যোগ 3x টাকা। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত, 96 বাদ গেলে হবে 8 আর 4 12। তাহলে x ইজ ইকুয়াল টু আমি বলবো 3 4 12। তাহলে কয় মাস খেটেছে, 4 মাস কিন্তু কার টাকাটা খেটেছে, এর ওই 300 টাকাটা খেটেছে। কিন্তু সেটাকে জিজ্ঞাসা করেছে, ওটা জিজ্ঞাসা করেনি, বলছে কত মাস পরে গিয়ে দিয়েছিল। আচ্ছা তুমি বুঝতে পারছো, বছরের শুরুতে দিয়ে, বছরের শুরুতে কিন্তু দেয়নি, দিয়েছে বলছে খেটেছে 4 মাস, তার মানে 8 মাস পরে দিয়েছে নিশ্চয়ই, তাহলে তো 8 আর 4 12 হবে। তাহলে আমি বলবো 8 মাস পরে কিন্তু দিয়েছিল। চলে আসি তার পরবর্তী কোশ্চেনে। তার পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নাও, 2টি লোক আর 7টি বালক একটি কাজ 4 দিনে করে। 4টি লোক 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। 3টি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে। তাহলে এই অঙ্কগুলো আশা করি তোমরা সবাই জানো কিনা জানি না,
এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, তোমরা একটু শুনে নাও। মোট কাজ বের করতে হয় কি, যখন এরকম এতগুলো লোক, এতগুলো বালক বা মহিলা এরকম কাজ করে, তাহলে সেই ধরনের অঙ্কে মোট কাজ বের করে নিতে হয়। মোট কাজ কি করে পাবে, দেখো 2 জন লোক মানে 2 ম্যান, আর কতগুলো বালক, 7টা বালক মানে 7 বয়, কত দিনে করছে পুরো কাজটা, 4 দিনে, তাহলে 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে মোট কাজ হয়ে যাবে, বুঝেছো? ঠিক একইভাবে তুমি বলবে 4টে লোক, 4টে লোক মানে 4 ম্যান। আচ্ছা কতগুলো বালক, 4টেই বালক, বেশ 4টেই যেহেতু বালক, 4 বয়, কত দিনে করছে, 3 দিনে করছে, তাহলে গুণ 3 করে দাও। তাহলে এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি, 4 দুগুণে 8 খানা, 4 দুগুণে 8 খানা ম্যান, আর এখানে হলো কতগুলো ম্যান, 3 4 12 খানা ম্যান, তাহলে 12 থেকে 8 খানা বাদ দিলে কত হয়, 8 আর 4 12, 4টে ম্যান লিখে দেবো। একইভাবে বয়ের দিকে যদি দেখি, 4 7 28 খানা বয়, আর এখানে 3 4 12 খানা বয়, 28 থেকে 12 বাদ গেলে কত হয় বলো তো, 28 থেকে 12 বাদ গেলে 16 বয় হয়। আচ্ছা তাহলে ম্যান বাই যদি বয় আমি একটু লক্ষ্য করি, তাহলে দেখবো 4 দিয়ে কাটলে 4 কে 4, আর 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে এইদিকে ম্যান আর এই বয়টা নিচে এলো, তাহলে উপরে হলো 4 আর নিচে কত 1 এসে গেল, তাহলে ম্যানের ভ্যালু কত 4 আর বয়ের ভ্যালু কত 1। তাহলে আমি এম মানে 4 পেয়েছি আর বি মানে কত পেয়েছি 1 পেয়েছি। তাহলে তুমি মোট কাজটা একবার একটু দেখে নিতে পারবে। মোট কাজ এইখানটায় বসিয়ে দিই আমি, এইটাই বা ওটাই, যে কোনো একটাই বসালেই হবে। তাহলে দুটো ম্যান মানে 4, 4 দুগুণে 8 যোগ 7 খানা বয়, তাহলে 7 কে 7, কেননা বি এর মান কত 1 তো, আর ইন্টু কত ছিল 4 ছিল। তাহলে দেখে নি 8 আর সাথে কত হয়, 8 আর 7 15, 4 15 60 হলো মোট কাজ। এই মোট কাজটাই এখন বলছে একটি লোক ওই কাজ কতদিনে করবে। আচ্ছা একটি লোক মানে কত, একটি লোকের ক্ষমতা কত 4 না, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 60/4, তাহলে 4 15 60, 15 দিন নেবে। তাহলে একটি লোক কতদিনে করবে, 15 দিনে কাজটা করে দেবে। অপশন ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। তো চলে আসি তারপরের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখে নাও তোমরা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তাহলে সুদের হার প্রথম বছরে কিন্তু 5% আর দ্বিতীয় বছরে 6% হয়, তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা চক্রবৃদ্ধি সুদ যারা করো মোটামুটি তারা দেখো তো এই বিষয়টা জানো কিনা। একটা দেখবে আমাদের মানে ইউটিউবে ভিডিও দেয়া আছে, এইভাবে যদি করো তোমার চক্রবৃদ্ধি চ্যাপ্টারটা না অনেক সহজ হয়ে যাবে। মানে চক্রবৃদ্ধি অঙ্ক মানে এই সমস্ত লিলিপুট অঙ্ক নিয়ে তো কারবার না, বেশ হেভিওয়েট কোশ্চেন নিয়ে কিন্তু তোমাকে কিন্তু এখানে ডিল করতে হবে। সুতরাং অনেক শর্টকাট কিছু প্রসেস আছে যার মাধ্যমে তুমি এই অঙ্কগুলোকে খুব সহজে নামিয়ে দিতে পারবে। তো তারই এটা সহজ অঙ্ক, কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলছি। মনে করো একটা মূলধন তুমি রাখলে, তার উপরে যে সুদটা তুমি পাও সেটা হলো প্রথম বছরের সুদ, 2 নম্বর বছরে যেটা পাও সেটা হলো দ্বিতীয় বছরের সুদ। আচ্ছা এই যে মূলধনের উপর ডাইরেক্ট যে জিনিসগুলো পাচ্ছ এগুলো কিন্তু সরল সুদ বলা হয়, হ্যাঁ এদেরকে সরল সুদ বলা হয়। আচ্ছা প্রথম বছরে যে তুমি সুদটা পেয়েছিলে তার উপরে তোমার সুদের সুদ দেবে না, এটাকেই তো চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে চক্রবৃদ্ধি সুদ তুমি সুদের সুদ পাবে। তাহলে 2 বছরের জন্য তুমি যদি ফিগারটা দেখো, প্রথম বছরে এইটা সুদ পাবে, এইটা সুদ পাবে, এইগুলো হলো মূলধনের উপরে, আর এই জিনিসটা কিন্তু একটু আলাদা, এটা হলো সুদের সুদ। তাহলে এই হলো 5,000 টাকা, ঠিক আছে 5,000 টাকা রাখা হয়েছিল, যার প্রথম বছরে 5%, প্রথম বছরে 5% আর দ্বিতীয় বছরে কত, প্রথম বছরে 5% মানে 5 5 25 আর দুটো শূন্য কেটে যাবে, তার মানে 250 টাকা, 5 5 25 250 টাকা, দুটো শূন্য কেটে যাবে, পার্সেন্ট ভাঙা মানে 100 দিয়ে ভাগতো, তাহলে দুটো শূন্য কেটে যাবে। আর দ্বিতীয় বছরে যে সুদের হারটা সেটা কিন্তু ভাই 6%, তাহলে 6% মানে 5 6 30 মানে 300 টাকা, 300 টাকা। আর এই 250 টাকা যে সুদের উপর যে সুদটা পাবে এটাও কিন্তু ভাই দ্বিতীয় বছরে সুদটা পাবে, তো সেটা তখন কিন্তু সুদের হার তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 6% হারে হয়ে গেলে 6 25 150, 6 25 কত 150, তার মানে 1500, আর পার্সেন্টেজের জন্য দুটো শূন্য দিয়ে ভাগ,
তার মানে 15 টাকা হবে। তাহলে মোট যদি সুদ দেখো এখানে 300 আর 250 মানে হলো 550 আর 15, তাহলে 565 টাকা তোমার কিন্তু সুদ হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে বি হলো এখানে সঠিক উত্তর। আচ্ছা, চলে আসি আমরা তার পরের কোশ্চেন। তার পরের কোশ্চেন কি বলছে দেখে নাও। পরের কোশ্চেন বলছে কোন একটা ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? আচ্ছা, 4টার ঘন্টা বাজে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় বছর রাজ্য সরকারের পরীক্ষায় এসে থাকে, এবং কিভাবে তোমরা সহজে এটা নামিয়ে দিতে পারবে সেইটাই তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে শেখো। আচ্ছা, 4টের ঘন্টা বাজা মানে কি? মানে হলো ঢং 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 ঢং, এইভাবে কিন্তু 4 বার বাজবে। ঠিক আছে, এটাই তো পেন্ডুলাম ঘড়ি বোঝায় যে 4 বার যদি ঢং ঢং করে বাজে তাহলে কিন্তু তোমার হলো 4টে বাজবে। 10টা বাজলো মানে 10 বার ঢং ঢং করে বাজবে। তার মানে এই যে সময়, মানে এতে একটা কি সময় প্রয়োজন পড়ছে, ঢং ঢং ঢং, এতে একটা সময়ের প্রয়োজন পড়ছে, তো এতে নাকি 4 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, যেই 4টা মনে করো বেজে গেল, তারপর সাথে সাথেই তো একটা ঢং করে শব্দ হবে, তারপরে গিয়ে একটু সময় পরে গিয়ে একটা ঢং হবে, তারপরে আবার কিছু সময় পরে গিয়ে একটা খুবই অল্প সময়ের ব্যবধানে ঢং হবে, আবার একটা কিছু সময়ের ব্যবধানে ঢং হবে। অর্থাৎ এখানে কতগুলো গ্যাপ, 1 2 3টে বিরতি। তাহলে এই যে 4টে বাজতে গেলে অ্যাকচুয়ালি কটা বিরতি? তুমি বলবে 3টি বিরতি। তাহলে এই 3টি বিরতি যে বিষয়টা, এই 3টে বিরতির জন্যই তো সময়টা লেগেছে না, 4 সেকেন্ড সময় লেগেছে, 4 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে বলছে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? 8টার ঘন্টা মানে তুমি বলবে 7টা বিরতি, 7টি বিরতি। যত ঘন্টা হবে তার থেকে 1 কম হয় বিরতি সংখ্যা। ঠিক আছে, তাহলে 7টির ঘন্টা বাজতে তুমি বলবে 3 দিয়ে ভাগ আর 7 দিয়ে গুণ, তাহলে 4 7 28 বাই হলো 3, তাহলে 3 নং 27, 9 পূর্ণ 1 3 সেকেন্ড। ঠিক আছে, 9 পূর্ণ 1 3 সেকেন্ড, অর্থাৎ অপশন বি হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাস এই 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করলাম। তোমরা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি কোনো কোশ্চেনের সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু জানাবে। আর যদি তোমাদের এই সলিউশন পিডিএফটা প্রয়োজন হয় তোমাদের, তাহলে অবশ্যই জানাবে। তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু এই পিডিএফটা, মানে সলিউশন সহ পিডিএফটা তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, কিন্তু সেটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। ঠিক আছে, আর যে বিষয়টা তোমাদের যদি আরো প্রশ্নের প্রয়োজন হয় সেই জিনিসটাও তোমরা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখনকার ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।